সুপ্রিয় দর্শক, দেশে বিদেশে যেখান থেকেই দেখছেন সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নজরানা চৌধুরী। দর্শক, জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম পুরোদমে চলছে। আজ শেষ হলো মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম। নির্বাচনের পরিবেশ নিয়ে কোনো প্রকার শঙ্কা দেখতে পাচ্ছেন না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর অন্যদিকে জামায়াত এবং এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে অপ্রয়োজনীয় ও অহেতুক কিছু আইনি বিষয় দেখিয়ে প্রশাসনের লোকজন তাদের প্রার্থীদেরকে অবৈধ ঘোষণা করছেন। প্রশাসনের কারো কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও এনেছেন তারা। এই বিষয়সহ আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করতে আজ আমরা দুজন অতিথিকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে সদ্য পদত্যাগ করা যুগ্ম সদস্য সচিব, তিনি আসলে যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন, মীর আরশাদ, ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা। আপনাদের দুজনকেই এনটিভিতে স্বাগত জানাচ্ছি। তো আমি রেজওয়ানা করিম স্নিগ্ধা, আপনার কাছে প্রথমে জানতে চাই যে নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? আমি একটু আগেই দুটি দলের কিছু বক্তব্যের কথা উল্লেখ করেছি, যে একটি দল থেকে বলা হয়েছে যে তারা কোনো শঙ্কা দেখছেন না, আবার অন্য দল বা জোট যেটি বলেন জামায়াত ইসলামী এবং এনসিপি, যেহেতু তারা একসাথে জোট করেছে, তারা বলছেন যে তাদের প্রার্থীদেরকে হয়রানি করা হচ্ছে এবং তারা প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও এনেছেন। এসব মাথায় রেখে আপনার কাছে জানতে চাচ্ছি যে কেমন দেখছেন নির্বাচনের পরিবেশ? আপনাকে অনেক ধন্যবাদ নজরানা, এবং আমার সহ-আলোচককে অনেক শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে যে ইউজুয়ালি সাধারণত যে নির্বাচনী পরিবেশের কথা যেটা বলা হচ্ছে, সেটা আমরা যে ধরনের পরিবেশ দেখে থাকি অভ্যস্ত, আমার চোখে আমি সেই রকম পরিবেশই পাচ্ছি। মানে আপনার নির্বাচনের আগে প্রার্থীদের মধ্যে অন্তকোন্দল যেটা এক্সিস্ট করছে আপনি দেখতে পাচ্ছেন, এবং প্রার্থীদেরকে আপনার বিভিন্ন ঘটনা ঘটছে, বিচ্ছিন্ন হলেও কিন্তু ঘটছে, সেটাও আমি দেখতে পাচ্ছি। আসলে যেমন মনে করেন এনসিপি বা যে 10 দলীয় ঐক্যজোট বা যেটা হচ্ছে আর কি, আসলে আমি জানিও না কি হচ্ছে শেষ পর্যন্ত। তো 11, আচ্ছা, মানে চরমোনাই কি আছে এখনো? আচ্ছা, ঠিক আছে, শেষ মুহূর্তে অফিসিয়ালি আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে 11 দলীয় যে জোট আছে, তারা যে অভিযোগটা করছে সেটা সেরকম অভিযোগ কিন্তু আসলে আমার মনে হয় বিএনপিরও করার কথা, কিন্তু সেটা নির্বাচনী পরিবেশ কেন্দ্রিক না। যেমন আমি সহজ করে বলি, আপনি দেখেছেন মনে হয় গতকালকেও বিএনপির একজন নেতাকে হুমকি দেওয়া হয়েছে বা হত্যার হুমকি দেওয়া হয়েছে, যশোরে একজন গুলিতে মারা গেছে। সেই বিষয়গুলো বিচ্ছিন্নভাবে কিন্তু আছে। হয়তো বিএনপি অনেক বড় দল, সেটা একটা বিষয়। তো এরকম অনেক বিচ্ছিন্ন ঘটনা কিন্তু ঘটছে, কিন্তু সেটা নির্বাচন পরিবেশের জন্য হুমকি স্বরূপ সেটা আমি মনে করি না, সবসময় হয়। এক্স্যাক্টলি। তো মানে এটা ওই অর্থে আসলে আপনি স্বাভাবিকভাবেই দেখছেন। আমার কাছে স্বাভাবিকভাবে দেখতে হচ্ছে, এটা খুব দুঃখজনক। মানে আমি এমন একটা দেশে বসবাস করি, আমার মনে হচ্ছে একটা মানুষ মারা গেছে বা একজনকে হুমকি দিচ্ছে, এগুলো খুব স্বাভাবিক। দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট, বাট বাস্তবতা হচ্ছে এটা দেখে আমি অভ্যস্ত, মানে আমি বলেছি আমার চোখটা অভ্যস্ত। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় বিষয়টা, ইভেন আপনি যে দলগত অবস্থানটার কথাও বলছেন, সেটিও আমি মনে করি যে এটা আসলে পরিস্থিতির অবস্থান না হয়ে যে যার দলের যে পলিটিক্যাল স্ট্র্যাটেজি, সেই জায়গা থেকে তারা বক্তব্য দিচ্ছেন। অর্থাৎ এই যে জোট যে বলছে আইনগত পরিবেশ নেই, বিকজ সে তো সামহাও আমাদের কাছে খুবই পরিষ্কার, মানে যারা আমরা ফলো করছি গত 1-1.5 বছর, খুবই পরিষ্কার যে তারা চাচ্ছেন যে আরও যত বেশি এটা প্রলং করা যায় বা দীর্ঘায়ু করা যায়, সেটার জন্য তাদেরকে এটা বলতে হবে। আর অপোজিটে আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা বলছেন, সে তো ডে 1 থেকে তারা নির্বাচনই চাচ্ছেন। সো তাদের জন্য আসলে প্রলং করার কোনো প্রশ্নই আসে না। মানে এরকম কিছু হলেও যে তারা বলবেন, আমার কাছে সেটাও মনে হয় না। এবং এই সব কিছুর ঊর্ধ্বে যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা আমি অবশ্যই মনে করতে চাই যে এই নির্বাচনটি হওয়াটা খুবই জরুরি। কিন্তু এই নির্বাচনটি এখনও যে অবস্থাতে আছে, এটি আসলে ওই যে 2008-এর যে নির্বাচনের আমেজ বা ওই যে লাস্ট নির্বাচন, সেটিকে আসলে এখন পর্যন্ত ধরতে পারেনি। অর্থাৎ যে ইলেকশনটি হচ্ছে, সেটি হয়তো বা 24-এর ইলেকশনের মতো না, আমি তুমি ডামির মতো না, 18-র মতো না, কিন্তু সেটি 2008-এর মতো না, এটা আমি বলতে চাই। অর্থাৎ এখানে একটা খুব মিসিং পার্ট আছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ। কারণ আমি এখনও শিওর হইনি, আমি এখনও মানে জাতীয় পার্টির
অবস্থান সম্পর্কেও কিন্তু আসলে এখন পর্যন্ত জাতীয় পার্টি অফিসিয়ালি এখন পর্যন্ত নির্বাচনে আছে তারা বিভিন্ন হ্যাঁ, কিন্তু জায়গায় শোনা তারা যাচ্ছে যে তারা অনেকে আবার উইথড্র করতে পারে বা ইত্যাদি ইত্যাদি। এখন জাতীয় সেটা পার্টি তো পরের বিষয়, এখন পর্যন্ত এখন তারা আছে। পর্যন্ত আছে। তো কিন্তু যাই হোক, কিন্তু এটা 2008-এর নির্বাচন হচ্ছে না, কিন্তু 2018-24ও আবার না, অর্থাৎ এটা মানে আপনি প্রতিযোগিতার দিক থেকে বলতে হ্যাঁ, চাচ্ছেন আমি ওইটাই বলছি যে নির্বাচনী যে আমেজ আছেন, আপনি যে বললেন নির্বাচনের মানে কিভাবে দেখছি, আমি সেটাই বলছি যে আমি মানে আসলে কম্পিটিটিভনেস যত শক্ত হবে, যত জোরালো হবে, তত নির্বাচন জমবে ভালো। তত জমবে ভালো, এটা খুব জরুরি। কারণ আমি আসলে হবে হয়তো বা ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখে বাঙালি অভ্যস্ত, তো এখন আমি হয়তো বা পর্তুগাল আর ব্রাজিলের খেলা দেখবো, এই আর কি। ধন্যবাদ। মীর আরশাদ, আপনার কাছে জানতে চাই যে যদিও আপনার অন্য বিষয়ে আমি আপনার বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে আমার জানার খুব কৌতূহল, একটু পরে আসবো সেটি। আমি তার আগে জানতে চাই আপনার মূল্যায়নকে নির্বাচনের পরিবেশ নিয়ে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, পাশাপাশি যারা শুনছেন সবাইকে ধন্যবাদ। নির্বাচনের পরিবেশ আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে ঠিকই আছে। এক ধরনের প্রতিযোগিতা, পক্ষ বিপক্ষ তৈরি হওয়া, জোট হওয়া, এই ধরনের বিষয়গুলো তো খুব স্বাভাবিকই আর কি। তবে আমার কাছে মনে হয় যে একটা উত্তপ্ত পরিবেশ আছে। মনে হচ্ছে যে যখন নির্বাচনটা মাঠে গড়াবে, সেখানে এক প্রকারের ক্ষমতার প্রয়োগ, পেশি শক্তির প্রয়োগ, এই ধরনের প্রস্তুতি দুইটা জোটের মধ্যেই আমার কাছে মনে হয় সেটা আছে। তবে মানুষের জায়গা থেকে যদি আমি চিন্তা করি, সাধারণ জনগণের জায়গা থেকে, সাধারণ জনগণ চাচ্ছে যে খুব পিসফুলি একটা ইলেকশন হয়ে যাক, এবং এইটা হয়ে গেলে যেটা হবে যে যারাই ক্ষমতায় আসুক, মানুষ আসলে জুলাইয়ের এই যে রক্তপাত, এত এত মানুষের প্রাণহানি, এখনও একটা ইনসিকিউরিটি আমরা সমাজে দেখতে পাচ্ছি, বিভিন্ন ঘটনা ঘটছে, হামলা হচ্ছে অনেক ক্ষেত্রে, এবং অর্থনৈতিক যে অবস্থা, মানুষ আসলে জুলাইয়ের পরে কি স্বপ্ন দেখেছিল যে আমরা একটা সুখে শান্তিতে থাকবো, দেশটা একটু উন্নতি হবে, দুর্নীতি কমবে, এবং হচ্ছে যে মানে একটা স্বপ্ন নিয়েই কিন্তু সবাই মাঠে নামছিল, একদম মাস পিপলের কথা যদি চিন্তা করি। তো সেই জায়গা থেকে এই যে ইন্টারিম গভর্নমেন্টের যে সময়টা আমরা পার করলাম বা শেষের দিকে আছি, এই সময়টায় ঠিক আছে দেশটা মোটামুটি চলেছে, কিন্তু একবারে যে ওই আকাঙ্ক্ষা যেটা মানুষের মধ্যে ছিল সেটা পুরোপুরি বাস্তবায়ন হয়েছে বলে আমার মনে হয় না। মানে আপনি কি সরকারের বর্তমান অন্তর্বর্তী সরকারের যে পারফরমেন্স তাকে হতাশাব্যঞ্জক বলছেন? এক প্রকার হতাশাব্যঞ্জক, কিন্তু এটুকু ক্রেডিট দেওয়া যায় যে একদম যে একটা এত বড় একটা ইভেন্ট ঘটার পরে যে দেশটাকে একদম কলাপস করা ইকোনমিক্যালি বা অন্যান্য সাইডে, সেটা হয়তো হয়নি, কিন্তু সিকিউরিটি অ্যান্ড আদার ইস্যুতে বেশ হতাশাজনকই বলবো আর কি। প্লাস জুলাইয়ের আহত বা শহীদ যারা, তাদের যে পুনর্বাসন, তাদের যে চিকিৎসা এবং আদার থিং, এইসব জায়গায় আমি একদমই ব্যর্থ হিসেবেই দেখব। তো যেটা বলছিলাম যে মানুষ আসলে এই পরিস্থিতির থেকে পরিত্রাণ চায় আর কি, তারা মুখিয়ে আছে ইলেকশনের জন্য, হ্যাঁ উত্তরণ চাচ্ছে, এবং ইলেকশন হওয়ার পরে মানুষের মধ্যে এই চিন্তাটা আছে যে যারাই ক্ষমতায় আসবে তাদেরকে জনগণের দিক থেকেও একটা সাপোর্ট থাকবে বলে আমি মনে করি আর কি। মানে এটা কি এরকম যে অন্তর্বর্তী সরকারকে সাধারণ মানুষ আসলে অন্তর্বর্তী সরকার হিসেবেই দেখছে, জি, তারা ঠিক যতটুকু কনফিডেন্স একটি নির্বাচিত সরকারের উপর জনগণের করার কথা, মানে যতটুকু ভরসা করার কথা, সেই ভরসাটা তারা আসলে অন্তর্বর্তী সরকারের উপর করতে পারছে না বলেই তারা চাচ্ছে একটা নির্বাচন হয়ে, হ্যাঁ এটা তো খুব স্বাভাবিক, নির্বাচিত সরকার আসুক, যে রাজনৈতিক মানুষ দেখছে যে সিকিউরিটি সমস্যা, মানুষ দেখছে যে মানে দ্রব্যমূল্যের দাম বা আদার যে ইস্যুগুলা বা পুরো দেশের যে অর্থনৈতিক এক ধরনের স্থবিরতা চলছে, বিনিয়োগ কমতেছে। সো এই জায়গা থেকে জনগণও মুখিয়ে আছে যে একটা ফেয়ার একটা ইলেকশন হোক, এবং হচ্ছে সরকার গঠিত হোক, এবং দেন হচ্ছে আমরা জুলাইয়ের যে আকাঙ্ক্ষাটা মানুষ প্রকাশ করেছিল সেটা বাস্তবায়ন মানুষ দেখতে চায়। তো এই জায়গা থেকে আমি পজিটিভলি দেখবো আর কি ইলেকশনের যে এনভায়রনমেন্ট। জি, ধন্যবাদ মীর আরশাদ। আমি ওই শুরুতেই আপনাকে বলেছিলাম যে আমি একটা জিনিস জানতে চাই আপনার কাছে, আপনার আসলে বর্তমান রাজনৈতিক অবস্থানটা কি। আমি কিন্তু শুরুতেই আপনার পরিচয় করে দিয়েছিলাম, আপনি সদ্য পদত্যাগ করা যুগ্ম সদস্য সচিব এনসিপি। আপনার বর্তমান রাজনৈতিক অবস্থানটা কি? আচ্ছা, এই মুহূর্তে আমি অন্য কোনো রাজনৈতিক দলে যুক্ত হইনি, তবে যেদিন পদত্যাগ করেছিলাম সেই দিনই আমি একটা পক্ষ নিয়ে ফেলেছি বলা যায়। সেটা আমি আমার রাজনৈতিক অভিজ্ঞতা এবং দেশের বর্তমান পরিস্থিতি সব কিছু মিলিয়ে
আমি এটা অনেকে সেটা সমালোচনাও করেছেন, কিন্তু আমি সবসময় বিচার বিবেচনা করি যে দেশের অবস্থা একটা সিদ্ধান্ত নিলে সমালোচনা নিয়েছি। সেক্ষেত্রে আমি হতেই পারে, এক প্রকারের বিএনপিকে এবং তারেক রহমানকে আমি বলেছি যে আই ডু সাপোর্ট হিম, এবং আমার কাছে মনে হয়েছে যে ওনার একটা ভিশন আছে, এবং পরিকল্পনাগুলো আমি শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা এবং হচ্ছে কর্মসংস্থান, এই বিষয়গুলোতে আমি দেখলাম যে ওনাদের ডিপলি ওয়ার্ক করা আছে এবং তাদের একটা প্ল্যান আছে। সো আই থিঙ্ক যে আমার তখন চিন্তা করতে হয়েছে যে ওকে, তাহলে আমার দেশের এই সিচুয়েশনে এখন কি করা যায়, আমার তো একটা পক্ষ নিতে হবে। সেক্ষেত্রে আমি একদম ওপেনলি হচ্ছে সেই 25 তারিখেই, যেদিন তারেক রহমান আসেন, আমি জাস্ট আমার ফেসবুক মারফত ঘোষণা করেছি যে আই ডু সাপোর্ট, যে এখন ওনারা আসুক এবং দেশটা একটু শান্তিপূর্ণ হোক, স্টেবল হোক। একটা আনস্টেবল সিচুয়েশন আমরা দেখতেছি, তো এই স্থিতিশীলতা খুব জরুরি ওই জায়গা থেকে। তবে আমি অফিসিয়ালি কোনো রাজনৈতিক দলের সাথে এখনো নাই। তো আপনি কি আসলে বিএনপির যেই ভিশনের কথা বলছিলেন সেই ভিশন দেখেই এনসিপি ছেড়েছেন, না এনসিপির সাথে কোনো ধরনের দ্বিমত বা মতের পার্থক্য হয়েছে সেই জায়গাটা থেকে আপনি সিদ্ধান্ত নিয়েছেন, কোনটি? আচ্ছা, এই ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের তো আসলেই একটা আগ্রহ ছিল যে নতুন কিছু হোক, এবং আমি অন্যান্য অনেক দলের সাথে কথা বলছি এনসিপির বাইরেও। আমি একটা জিনিস খেয়াল করলাম যে অন্যান্য দলগুলা, ইভেন বিএনপি, ইভেন অন্য যে গণসংহতি আন্দোলন হইতে পারে, ইভেন আরও কয়েকটা দলের সাথে আমার কথা হয়েছে, তারাও একটা জিনিস বলছে আমাকে যে আরেকটা কিছু হোক। ইভেন সুশীল সমাজ, আমাদের শিক্ষকদের সাথে আমার কথা হয়েছে, অনেক শ্রেণী পেশার মানুষ যাদের সাথে আমি কথা বলছি, তাদের মধ্যে একটা ব্যাপার ছিল যে হ্যাঁ, তরুণরা একটা নতুন রাজনৈতিক দল নিয়ে আসুক এবং নতুন কিছু হোক। তো সেই জায়গা থেকেই কিন্তু আমার ওখানে যুক্ত হওয়া, এবং আশা করেছিলাম আর কি। কিন্তু আমি আসলে শুরু থেকে অবজার্ভ করছিলাম, আমি সাবেক সাংবাদিক, খুব ক্রিটিক্যালি আমি দেখার চেষ্টা করি সব কিছু, যে কেন কি হচ্ছে আর কি। তো সাম্প্রতিক যে জোট হয়েছে, এইটা পাশাপাশি আরও অনেকগুলা কারণে, আমি বলি যে সামগ্রিক কারণে আমার এই পদত্যাগ এবং এই সিদ্ধান্ত। আমি খুব কনসার্ন ছিলাম কিছু বিষয়ে, যেমন ধরেন যে শুরু থেকে যদি আমি বলি, নাগরিক কমিটি থেকে কিন্তু নাগরিক পার্টি হয়েছে। সেখানে একটা পর্যায়ে আমি দেখলাম যে যে কোনো একটা উপজেলা, নাম বলছি না, সেখানে 250 সদস্যের একটা কমিটি হইল। সো আমি যেহেতু ওখানে অ্যাক্সেস ছিল, আমি দেখলাম যে কারা কারা এখানে যুক্ত হলো। সেখানে আমি 150 পর্যন্ত লোকেট করতে পারছি যে এই জায়গা থেকে আসছে, বা এরা হচ্ছে যে সাপোর্টারগুলো আসছে। বাকি 100 থেকে আসলো আমি খুঁজে পাচ্ছিলাম না। পরবর্তীতে আমার ওই কৌতূহলের জায়গা থেকে আমি ওইটা সার্চ করতেছিলাম যে কিভাবে সেটা হইল। পরে আমি আবিষ্কার করলাম যে সম্ভবত জসিমউদ্দিন হলের সাবেক এক শিবিরের নেতা, যে বর্তমানে ব্যাংকার, সে এখানে 100 মেম্বার দিয়েছেন। তো আমি ইভেন আরও আগাইছি, আমি তাকে ফোন দিলাম যে হোয়াই আপনি এখানে 100 লোক দিলেন। তো উনি বলতেছে যে আপনারা তো জানা লাগবে না, এখানে আমরা ব্যাকহ্যান্ডে কাজ করতেছি, মানে আমরা ব্যাকআপ দিচ্ছি। সেই নাগরিক কমিটি থেকে নাগরিক পার্টির আজকে পর্যন্ত আমি দেখেছি যে এখানে সরাসরি যদি বলি আর কি, জামাতের এবং শিবিরের, এবং সাবেক শিবির সাবেক জামাত, এই অংশটার একটা এক প্রকারের প্রভাব ছিল, এবং তারা এক প্রকারের ভিতরে লোক সংখ্যা দিয়েছে। ইভেন নাগরিক পার্টিতেও থাকতে পারে, সেটা সাবেক অনেকেই আছে শিবিরের, থাকতেই পারে, এটা কোনো দোষের কিছু না। তারা নতুন কিছু চিন্তা করতেই পারে, রাজনৈতিক মতাদর্শ বা রাজনৈতিক চিন্তা আমি যেমন চেঞ্জ করছি, আরেকজনও চেঞ্জ করতে পারে, এটাকে আমি দোষের কিছু দেখি না। কিন্তু আমি বিষয়গুলো খেয়াল করছিলাম যে তারা এক প্রকারের ম্যান পাওয়ার সাপ্লাই দিচ্ছে, হইতে পারে তারা ফিনান্সিয়ালও ব্যাকআপ দিয়েছে, বা এরকম হইতে পারে। এই ক্ষেত্রে আমি যেটা বলি আর কি, যে আমার অবজারভেশনে, যে ধরেন আমরা যদি কালকে একটা ক্লাব করি, যে চলো বন্ধুরা হাডুডু খেলি, ক্লাবের নাম, এটা যদি কোনো রাজনৈতিক কোনোভাবে সংশ্লিষ্টতা থাকে, এবং সেটা যদি জামাত এবং শিবিরের লোকজন খবর পায়, ওই 20-25 জনের মধ্যে 5-7 জন তারা চেষ্টা করবে কমিটির মধ্যে ঢুকাইতে। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখছি। এবং ওই কমিটিতে ঢুকে তারা ওই হাডুডু খেলা যে ক্লাবটা হইলো, সেটার কোন কোন জায়গায় দুর্বলতা আছে সেটা তারা তাদের দলকে সাপ্লাই দিবে। প্রয়োজনে কয়েকজনকে সারা বাংলাদেশের সেরা হাডুডু খেলোয়াড় হিসেবে উপস্থাপনা করবে, এবং যাদের সমস্যা আছে তাদেরকে বলবে যে তোমার কি লাগবে বলো, আমরা তোমাকে দিচ্ছি। কিন্তু এক পর্যায়ে যখন জোটের আলাপ আসবে, যখন প্রয়োজন হবে, তখন বলবে যে আমাদের বাইরে তুমি যাইতে পারবে না।
হয়তো ওইভাবে সরাসরি বলবে না, কিন্তু আপনাকে এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে নিয়ে যাবে, আপনি হয়তো সেই সিদ্ধান্তটা আর নিউট্রালি নিতে পারবেন না। তো আমার কাছে এই যে চলো বন্ধুরা হাডুডু খেলির যে স্টোরিটা আমি বললাম, এই ইভেন্টটা আমার কাছে মনে হয়েছে এনসিপিতে হয়েছে। মানে এনসিপির দলীয় সিদ্ধান্তের উপর কি জামাতের একটা প্রভাব আপনি বলছেন? আমি সন্দেহ পোষণ করি, এবং আমার কাছে এগুলার অনেকগুলা জায়গা থেকে খোঁজ পাওয়া, খবর পাওয়া বা কিছু সিমটম আমার কাছে মনে হয় না যে এটা ইন্ডিপেন্ডেন্টলি তারা চাইলেও নিতে পারতো। এবং যারা খুব বেশি জনপ্রিয় তাদেরকে ওইভাবে শুরু থেকেই এম্পাওয়ার্ড করেই এই পর্যন্ত কাউকে গাড়ি উপহার দিয়ে, কাউকে এলাকায় হয়তো জনপ্রিয় হইতে সহযোগিতা করে, এই ধরনের অনেকগুলো বিষয় আমরা দেখছি আর কি। তো জোট করা কিন্তু দোষের কিছু না, জোট হইতেই পারে, কিন্তু আপনি যখন ইন্টেনশনালি ফ্রম দ্য বিগিনিং ডাকসুর সময় একটা ইভেন্ট আমরা দেখলাম, জাকসুর সময় আমরা দেখলাম যে আমাদের ছাত্র সংগঠনটা ইন্ডিপেন্ডেন্টলি সিদ্ধান্ত নিছে বলে আমার মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে যে এমনভাবেই সিদ্ধান্ত নিচ্ছে যেন এটা ওই শিবিরের যে প্যানেলটা সেটার জন্য যেন সহযোগী একটা ভূমিকা পালন করতেছে, এরকমও আমাদের কাছে মনে হয়েছে। তখনও আমি বের হইনি, আমি পুরোটা সময় দেখতেছিলাম যে কোন দিকে যায়, বা অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হতে পারে যে আমি হয়তো বেশি ওভার থিঙ্ক করতেছি। কিন্তু সর্বশেষ যখন এসে এই ঘটনাটা ঘটলো, তখন আমার যে পুরো সময়ের যে এক্সপিরিয়েন্স আমি দেখছি যে সেটাই আসলে হইলো আর কি, মানে মিলে গেছে। জি, ঠিক আছে, ধন্যবাদ। আমরা রেজাউনা করিম স্নিগ্ধা আপনার কাছে আসতে চাই যে এই মীর আরশাদ যেই বিষয়গুলো বলছেন, তো জুলাই আন্দোলনের পর এনসিপি গঠিত হলো, প্রথমে তো জাতীয় নাগরিক কমিটি, তারপর জাতীয় নাগরিক পার্টি, এবং এই দলের কেন্দ্রে যেই কেন্দ্রীয় নেতারা আছেন তারাই জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, এবং সেই জায়গাটায় তাদের কিন্তু তাদের প্রতি সারা বাংলাদেশের মানুষের এক ধরনের সিম্প্যাথি আছে। তো এবং প্রচুর তরুণ কিন্তু এই দলের প্রতি আকৃষ্ট হয়েছে, তরুণ প্রজন্ম আকৃষ্ট হয়েছে নতুন কিছু দেখবে বলে। তো এই মীর আরশাদ যেটি বললেন, এই জায়গাটার মাধ্যমে কি সেই তরুণ প্রজন্ম কি একটু ধাক্কা খেলো নাকি? আপনার কি মনে হয়? না, আসলে বিষয়টা শুধু তরুণ প্রজন্ম ধাক্কা খেয়েছে আমি এর মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। আমার মনে হয় যে এনসিপি যখন শুরু হয়, আপনি একটু মনে করে দেখেন ব্যাকএন্ডে এই পুরো ঘটনাটা তিনটা ভাগ আছে। প্রথম কথা হচ্ছে নাগরিক সমাজের জন্য অনেক বড় একটা ধাক্কা হয়েছে। কোন নাগরিক সমাজের জন্য? দেখেন, আমি খুব স্পষ্ট একটা কথা বলি যে বাংলাদেশের মানুষ ইতিহাস আবেগপ্রবণ। বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ। আপনি ৭১ আবেগের ফল, মানে আপনি ব্লাড দেখতে পাচ্ছেন না, অন্যায় দেখতে পাচ্ছেন না, অন্যায়ের বিপক্ষে তার অবস্থান। আপনার এরশাদ বিরোধী আন্দোলন খেয়াল করে দেখেন, এমনকি ২৪, আমি আসলে মানে যতই মানুষ বলুক মেটিকুলাসলি ডিজাইন, ষড়যন্ত্র ইত্যাদি ইত্যাদি, এটা তো চলমান। এটা কি কখনো ছিল না? মানে এটা কি শুধু ওই সময়ই ছিল? আমি এটা মনে করি না। কিন্তু আপনি কখন একটা মানুষকে সামনে নিয়ে আসতে পেরেছেন? যখন আপনি দেখেছেন, মানুষ যখন বুঝতে পেরেছে যে এটা একটা সাধারণ মানুষের সন্তান, আমার ঘরের বাচ্চাটা মারা যাচ্ছে। ইন পার্টিকুলার ঢাকা শহরের মানুষকে মীর মুগ্ধ যখন মারা যায়, ইয়ামিন যখন মারা যায়, তখন কিন্তু মানুষ কী করে? আমি কিন্তু আপনাকে এই কথাটা, ওই যে শুনতে খারাপ লাগলো, বাস্তবতা এটাই যে যখন যে মনে হচ্ছে আমার নেক্সট ডোরে ছোট রিয়া গোপ যখন মারা যায়, তো এই বিষয়গুলো কিন্তু মানুষকে অনেক বেশি টাচড করে, এবং তার প্রেক্ষিতে কিন্তু ওই বিষয়টাকে ঘটানো সম্ভব হয়। বিয়ন্ড দ্যাট যতই আপনার ষড়যন্ত্র ইত্যাদি ইত্যাদি থাকুক না কেন, মানে ব্যক্তিগতভাবে আমার মধ্যে ওই উপলব্ধিটা তো আসতে হয়েছে। সেটাই মনে করেন যে কিনা, আমি আমার কথা বলি, মানে যে কিনা কোনো কিছুর মধ্যে যুক্ত না, কিন্তু আমি যখন দেখছি যে আমার একটা স্টুডেন্ট মারা যাচ্ছে, আমাকে তো কালকে ওই ক্লাসরুমটাতে যেতে হবে, তো ওই দায়বদ্ধতাটার একটা জায়গা তৈরি হয়েছে। গল্পটা কিন্তু এই জায়গাটাতে। এখন সেইখানে ওই সময়টাতে সবচেয়ে বড় যেটা আপনি প্রশ্ন করেছেন, যেখানে সবচেয়ে বড় এনসিপি ওই নাগরিক সমাজকে হতাশ করেছে, আমি আবারও বলছি যে ওই মানে আপনার ষড়যন্ত্রকারী কিন্তু ১০০ জন না, যারা ষড়যন্ত্র করেন তারা ৫ জন হয়, আর আবেগের মানুষগুলো ছিল হচ্ছে হয়তো বা ১০০০ জন। বুঝাতে পেরেছি? মানে যার কিনা আবেগ থেকে ওখানে গেছেন। এনসিপি যখন এই সিদ্ধান্তটা নিয়েছে, সর্বপ্রথম প্রতিটা মানুষ, বিশ্বাস করেন আমি একজন রিপিখানি, তবে যতজনের কথা, মানে যখন জামাতের সাথে সে জোটবদ্ধ হওয়ার সিদ্ধান্তটা নিয়েছে, হ্যাঁ ৮ দলের সাথে, জামাত তো না ৮ দলের সাথে,
কারণ ওখানে যে 8টি দল আছে, 8টি দলের মধ্যে আমি যদি ভুল না করে থাকি, একটি দল ব্যতীত বাকি কম বেশি সকল দলই হচ্ছে একটা রাইটিস্ট পন্থী দল, মানে ইনক্লুডিং জামাত। এটা হচ্ছে আরেকটা গল্প। আর জামাত হচ্ছে ওখানে লিডিং দল, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে এনসিপিকে নাগরিক সমাজ কিভাবে দেখতে চেয়েছিল? নাগরিক সমাজ একটা নতুন শক্তিশালী প্রোগ্রেসিভ চিন্তা করে, যৌক্তিক চিন্তা করে একটা ওই রকম একটা দল হিসেবে দেখতে চেয়েছে। অর্থাৎ এনসিপিকে মানুষ ভরসা করতে চেয়েছিল। কিন্তু আমি কিন্তু এটা নিরপেক্ষভাবে বলছি, কারণ আমরা সকল কিছু নিয়ে একটু বিরক্ত, যেসব সিভিল সোসাইটি তারা চাচ্ছিল যে এই তরুণরা এটা করবে। তো এনসিপির এই আমি বিশ্বাস করি যে এখানে এই বোধ নাই যে সে যখন জামাতের সাথে যায়, দেখেন জামাত আওয়ামী লীগের সাথে ওই যে 97-তে যখন যুগপৎ আন্দোলন করলো, 87-তে যুগপৎ আন্দোলন করলো, তখন শেখ হাসিনা বলেছিল যে এটা আমাদের আদর্শ না, কৌশল এক্স্যাক্টলি এই কথা ছিল, এটা ছিল আন্দোলন। কিন্তু ওইটার লিড কে ছিল? আওয়ামী লীগ ছিল। 4 দলীয় ঐক্যজোটের লিড কে ছিল? বিএনপি ছিল। কিন্তু এনসিপিকে এই বোধ নাই যে ওখানে গেলে লিডটা কিন্তু আর এনসিপির থাকে না, হয়ে যায় হচ্ছে জামাতে ইসলামী। কিন্তু ফ্যাক্টরটা হচ্ছে যে হোপটা কিন্তু তাদের ক্ষেত্রে অনেক বেশি ছিল। তো সেই হোপটা যখনই এনসিপি কাজটা করেছে, এবং ওই মুহূর্তে আপনি এটা এত ইকো হয়েছে, আমি ওনাদেরই একটা দুজন নেত্রী, মানে দুজনের কথা বলি। এক হচ্ছে আমি সম্ভবত তাসনুভা জেবিনের একটা পড়ছিলাম, সে বলছিল যে পরিকল্পিত ধারায় এই জায়গাটায় নিয়ে যাওয়া হচ্ছে, এই কথাটা তিনি বলছিলেন। আরও বেশ কিছু দেখলাম, বা আস্বাদও যে এই মুহূর্তে যে স্টেটমেন্টটা দিচ্ছে দেখবেন খেয়াল করে, তার মানে তখন মনে হয়েছে বিভিন্ন জনের, তাহলে কি এই যে বিগত যে সরকারটি ছিল আওয়ামী ন্যারেটিভের, এবং ওই দিন যে কথার প্রেক্ষিতে এত রিপারকেশন হয়েছিল যে তুমি কে আমি কে, রাজাকার কোট অ্যান্ড কোট যেটা বলা হয়েছিল, সেটা তো ওই সময় ছিল হচ্ছে একটা প্রতিবাদের ভাষা। তাহলে কি পুরো যে চক্রটা, যে অভিযোগটা আওয়ামী ন্যারেটিভ করে, সেটাকে কি এক ধরনের বৈধতা দিয়ে দেওয়া হলো কিনা? অর্থাৎ আওয়ামী লীগ এটা বারংবার বলার চেষ্টা করেছে, এখনও করে বারংবার, যে এই পুরো এটা হচ্ছে তাদের। আমি ডে ওয়ান থেকে বোঝানোর চেষ্টা করেছি, এবং আমি এটাও বলেছি, মানে এই জোট করার কারণে কি আওয়ামী লীগের যে অপরাধ করেছে, অপরাধটা সামনে না এসে তার যে ক্লেমিং সুবিধা পেয়ে যাবে কিনা, এক্স্যাক্টলি আমি যে কারণে বলছি হতাশার বিষয়, বলার একটা সুযোগ পাবে, কথা বলার একটা স্পেস করে দেওয়া। মানে সে তো অন্যায় করেছে, মানে আওয়ামী লীগের অন্যায়ের প্রসঙ্গে কিন্তু আমি আগেও খুব স্পষ্ট, ওইখানে কিন্তু আমি কোনো বক্তব্য দিচ্ছি না, কিন্তু আমি বলছি যে রাজনীতি তো আপনার খুব ন্যারেটিভের খেলা, তাই না? রাজনীতিতে তো কোনো কিছু শেষ হয়ে যায় না, বারংবার ফিরে আসে, এটা তো প্রমাণিত সত্য। আপনি 1971 সালে যে দলটি বাংলাদেশ হোক সেই স্বাধীনতার বিপক্ষে অবস্থান করেছে, আজকে বাংলাদেশে 2026-এ সেই দলটি অনেক গুরুত্বপূর্ণ একটি শক্তিশালী রাজনৈতিক দল হয়ে উঠেছে। সে শেষ হয়ে যায়নি তো, তার নিজের পাকিস্তানে বাংলাদেশ, মানে ওই যে জামাত ইসলামের কোনো গুরুত্ব না থাকলেও বাংলাদেশে সে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তাই তো? যেই শেখ হাসিনা তারেক রহমানকে নানাভাবে বিদ্রূপ করেছিলেন, খালেদা জিয়াকে নিয়ে নানা ধরনের কটু কথা মানে কথা বলেছিলেন, বাস্তবতা কোথায় দাঁড়িয়েছে? সেই তারেক রহমান দেশে এসেছে, সেই খালেদা জিয়ার বিশাল বড় এত বড় ফিউনারেল অনুষ্ঠান হয়েছে, যেখানে 2 পরাশক্তি এসে হাজির হয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে এত মানুষের ভালোবাসা কেউ পায়নি। দেখেন, মানে শেষ যে হয়ে যায় না, সো রাজনীতিতে কোনো কিছু শেষ হয় না, এটা আমি প্রথম থেকেই জানি, আর জানি দেখেই বলছি। কিন্তু এই শেষ না হলেও রাজনৈতিক দায়বদ্ধতা সকলেরই থেকে যায়। মানে জামাতের যে ঐতিহাসিক দায়, সেই দায়টা কিন্তু জামাতের থাকবে। বিএনপির যে দায় আছে, অর্থাৎ বিএনপির শাসন আমল 2001 থেকে 2006-এ তার যে অনেক দায়, সেটাও কিন্তু থেকে আছে, মানুষের মাথায় আছে, মনে আছে। আমি যেটা বলার চেষ্টা করছি, এনসিপির এই যে মিস্টেক, এটি শুধু দায় না, এটি যেটি করেছে, যেটি দিয়ে আমরা মানে কথা বলার যে জায়গাটা, সে আওয়ামী লীগকে রিএন্ট্রি করার এবং ন্যারেটিভটাকে প্রতিষ্ঠা করার সুযোগ করে দিয়েছে। তো এই দায় এনসিপিকে নিতে হবে, এটা টুডে অর টুমরো, হয়তো আমি অনেক অ্যাডভান্স বললাম, আমাদেরকে ওই জায়গায় নিয়ে যে দাঁড় করিয়েছে যে তারা তো যখন বলছে পরিকল্পনা, তার মানে শি ওয়াজ রাইট অ্যাট দ্যাট মোমেন্ট, যে এটা তাদেরকে দিব। কিন্তু গল্পটা তো এরকম ছিল না, গল্পটা তো ছিল অন্যায়ের বিপক্ষের অবস্থান, তাই না? আর সবচেয়ে বড় কথা, নয়া বন্দোবস্তের কথা বলা যে দল, যে কথাটা আমি বললাম, যার কাছ থেকে প্রত্যাশা ছিল প্রোগ্রেসের, বিজ্ঞানের, যুক্তির, চর্চার, জ্ঞানের, সেই দল
কি করে এমন দলের সাথে যুক্ত হয়ে কাজ করতে পারে, যেই দলে এমন নেতা আছে, ওই জোটের কথা বলছি, এমন নেতা আছে, সে নেতারা বলেন কোনো একজন নারী সাংবাদিক যদি তারা কভার করতে যান, তারা কনফারেন্স করবেন না। সেখানে এমন নেতা দলের লোকজন আছেন যে দলের নেতারা মানে যে দলের দাবির মধ্যে থাকে যে নারীর কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হোক, অর্থাৎ রাইটিস্ট মন্থার যে যতগুলো আছে, সেখানে সেরকম একটি দলের সাথে আর যাই হোক নয়া বন্দোবস্তের কথা বলা এনসিপি যুক্ত হয়ে আসলে সে তার করে নেই, সে বাংলাদেশের প্রতিটি যে নাগরিক স্বপ্ন দেখতো, হ্যাঁ, মানে নতুনের মধ্যে স্বপ্ন দেখতো, তরুণের মধ্যে স্বপ্ন দেখতো, সেই স্বপ্নগুলো তারা ভেঙে দিয়েছে। জি, ধন্যবাদ। মীর আরশাদ, আপনার কাছে একটি জিনিস জানতে চাই যে এই যে জামাতের সাথে যেদিন জোট করার ঘোষণা আসলো এনসিপির, সেই দিন এনসিপি বারবার করে বলেছে যে এটি কোনো আদর্শিক জোট নয়, এটি একটি নির্বাচনী সমঝোতা, এবং এই সিদ্ধান্ত তারা দলীয় ফোরামে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন। তো আপনার কাছে জানতে চাই যে আসলেই কি দলীয় ফোরামের সিদ্ধান্তে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, না কোনো ব্যক্তি গোষ্ঠী বা কয়েকজন মিলে সিদ্ধান্তটা নিয়েছেন? ওকে, আমি তাইলে একটু সময় নিচ্ছি, কারণ ম্যামের একটা জায়গায় আমার একটু ছোট আছে যে ম্যাম যেটা বললেন যে আওয়ামী নেগেটিভ প্রতিষ্ঠা হয় কিনা এই জোটের মাধ্যমে বা একটা বিষয়। আসলে এনসিপিকে ধরে যদি আমরা চিন্তা করি যে জুলাইয়ে যা ঘটেছে এটার সব কিছু এনসিপির উপর না, এনসিপি লিডিং যারা পজিশনে ছিল তাদেরকেই যদি আমরা জুলাইয়ের ওই ঘটনাগুলার সব কিছু মনে করে থাকি, আমি এটা মনে করি না। কারণ এখানে সকল শ্রেণী পেশার, সকল দল মতের, সকল ধরনের মানুষের এখানে ছিল। সেক্ষেত্রে হ্যাঁ ম্যাম, সেক্ষেত্রে যেটা হয় যে আপনার যদি জামাতের সাথে এই জোটটাও হয়, আওয়ামী ওই ন্যারেটিভটা, তাহলে তো পুরাটা, ওরা তো ন্যারেটিভটা যেভাবে প্রতিষ্ঠা করছিল পুরাটাকে ধরে, জুলাই মুভমেন্টটাকে ধরে, কিন্তু জুলাই মুভমেন্টটা তো আর শুধু এনসিপি না, ওই জায়গাটা আমার বক্তব্য ছিল যে যে কয়েকজনকে হারুন সাহেব ডিবিতে ধরে নিয়ে গিয়েছিল, তার মধ্যে সম্ভবত মেয়েটার নাম হচ্ছে নুসরাত নাকি, নুসরাত, হ্যাঁ, নুসরাত ছাড়া বাকি সবাই তো ওই জায়গাটাতে আছে, একমাত্র নুসরাত নাই। তো জাতির যখন ফেস হয়, আমার বক্তব্যটা ছিল যে আমি তো প্রথমেই বলেছি রিয়াগো ছিল, হ্যাঁ, এই জায়গাটায় আমি আর তর্ক না করি বা না করি, সেটা হচ্ছে যে এটাই আপনি যেটা বললেন যে এটা গণতান্ত্রিকভাবে সিদ্ধান্তটা আসছে কিনা। দেখেন, আগে থেকেই অনেকে আজ করতে পারতেছিল, আমিও যেমন আজ করতে পারছি, অনেকে সর্বশেষ যে মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে ওখানে কিন্তু ওই মিটিংটাতে ওইভাবে বলাও হয় না যে আজকে এটা সিদ্ধান্ত হবে যে আমরা কোন পক্ষে যাচ্ছি না যাচ্ছি। ওইখানে সর্বোচ্চ উপস্থিতি ছিল কিনা সেটা নিয়েও আমার একটা আছে, অবজেকশন আছে, এবং হচ্ছে যে ওইভাবেই তৈরি করা হয়েছিল আর কি, যে মানে আমার মনে হয়েছে যেটা, কারণ আমরা ওইভাবেই আগাইছি আর কি পরিস্থিতিটায়। আর এর আগে জেনারেল মিটিং যেটা হয়েছিল এবং হচ্ছে এই লাস্ট মিটিংয়ের আগের যে ইসি মিটিং বা অন্যান্য যে মিটিং, ওগুলাতে সর্বোচ্চ ছিল যে এককভাবে নির্বাচন করার পক্ষেই মানুষ, মানে বেশিরভাগ সদস্য ভোট দিয়েছিল। ইভেন এখনও একটা বড় অংশ ভিতরে আছে যারা মনে করে যে স্বতন্ত্রভাবেই করা উচিত ছিল, এবং 30 জনের যে একটা চিঠি আমরা দেখলাম যে অবজেকশন দিয়ে, সেখানেও তারা স্পষ্ট করেছে আর কি। সো আবার একটা জিনিস খেয়াল করবেন যে যারা বের হয়ে গেছে, যারা বের হচ্ছে, এবং এই 30 জনের যে চিঠি, সেইখানে কিন্তু মানে বিভিন্ন মতের লোক আছে, তারা হচ্ছে এক ধরনের বের হয়ে যাচ্ছে, আর যারা থাকতেছে তারা কিন্তু এক পক্ষের লোক। সো আপনি যখন ডিফারেন্সিয়েট করেন তখন কিন্তু আর ওই যে এনসিপিকে আপনি আর সকল মতের দল হিসেবে আর ওভাবে পোর্ট্রে করাটা খুব একটা সুযোগ থাকে না, আমার যেটা মনে হয় আর কি। তো এই যে পুরো ব্যাপারটা হইল, আসলে এখানে আমি এনসিপির কিছু নেতৃবৃন্দ, সবাই দায়ী বলবো না, আমি কিছু নেতৃবৃন্দ, নাম বলছি না সঙ্গত কারণেই, আমার সাবেক দল, আমি তাদের এখনও ভালোই চাই আর কি। আর সর্বোচ্চভাবে আমি দায়ী করবো আসলে জামাত শিবিরকে, জামাত শিবির এবং জামাত শিবির কিন্তু জামাতকে কেন দায়ী করবেন? আপনাদের দলের, মানে আপনাদের দল না, মানে আপনার সাবেক দল, যেই দল সিদ্ধান্ত নিয়েছে যে আমি ওই দলের সাথে জোট করব, দায় তো সেই দলেরই। ওকে আই গট ইট, বাট আমি কেন দায়ী করতেছি সেটা আপনি একটু শুনেন। সেটা হচ্ছে যে যখনই কোনো একটা কিছু দাঁড়ায়, আমরা জুলাইয়ের পর থেকে আমি খেয়াল করছি যে এর আগে যে উদাহরণটা দিলাম, সাথে সাথে জামাতের এই রাজনীতিতে আমি আসলে বুঝি না ঠিক, ওনারা এটাকে নাম দেয় কৌশল, এটাকে আমি বলবো যে নোংরামি বা মোনাফেকি। ভাই, আমি তো তোমার কাছে হেল্প চাই নাই,
তুমি কেন আমাকে যাইতে করে হেল্প করতেছো? অনেক ক্ষেত্রে তো বোঝাও যায় না যে কেন কে আমাকে হেল্প করতেছে, সে তার পরিচয় কি। হ্যাঁ, সেটা যে কোনো নতুন একটা সংগঠন হবে, নতুন একটা রাজনৈতিক দল হবে, সাথে সাথে তারা হুমড়ি খেয়ে ওখানে লোক ঢোকানো, ওখানে থেকে ইনফরমেশন পাস করা, সেখানে তাদেরকে মোটিভেট করা, তাদেরকে একদিকে ধাবিত করা, তাদের দিকে নিয়ে আসার চেষ্টা করা, ফাইন্যান্স দেওয়া, এক প্রকারে তাদেরকে আবদ্ধ করে ফেলা, এই ধরনের একটা চিন্তা। এবং এটা আমি প্র্যাকটিক্যালি দেখেছি, আগেও খেয়াল করেছি আমার বিভিন্ন রাজনৈতিক অভিজ্ঞতায়। তো এই ধরনের গুপ্তচর বৃত্তি এবং হচ্ছে যে নিজের করে ফেলার একটা চিন্তা, একটা বৈপ্লবিক একটা চিন্তা যে আমরা ওখানে ঢুকে ও সব কিছু আমাদের আয়ত্তে নিয়ে আসবো, এটাকে আমি গণতান্ত্রিক এবং সভ্য রাজনীতি হিসেবে মনে করি না। আমি মনে করি এটা একটা মুনাফিকি, যেটা হচ্ছে জামাত শিবিরের এবং সাবেকরা একটা বড় অংশ সাবেক, এক্স শিবির বলে অনেকে, এক্স জামাত বলে, কিন্তু তাদের মধ্যেও কেন জানি একটা প্রেম ফিল হয় ওই মূল যে পার্টি, যাদের সাবেক পার্টির প্রতি। তারা চায় যে আলাদা হতে, এবং সেটা তারা হইতেই পারে, কিন্তু যখন এই প্রশ্নে আসে যে কোন জোটে আমরা যাব, তখন তারা জামাতের পক্ষেই থাকে বেশিরভাগ সময়, আমি যেটা খেয়াল করছি আর কি। তো এই অংশগুলা চেষ্টা করে যে এই দলটাকে আমরা এদিকে নিয়ে যাব, এবং যেহেতু তারা অনেকগুলা মাধ্যমে এক প্রকারের বলবো যে আবদ্ধ করে ফেলে, সেক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্টলি সিদ্ধান্ত নেওয়ার সুযোগ অনেক ক্ষেত্রে থাকে না। সো এই ঘটনাগুলো ঘটছে বলে আমার মনে হয়, হয়তোবা নাও হইতে পারে, তবে সম্ভাবনা আমি আমার জায়গা থেকে অনেক বেশি দেখছি আর কি। মানে এটা এরকম যে ওই যেই সমস্ত নেতাদের কথা বললেন বা কর্মীদের কথা বললেন, তারা আসলে ওই এনসিপির পক্ষে কাজ না করে তারা আসলে অন্য দলের পক্ষে কাজ করছেন, তার সাবেক দলের পক্ষে কাজ করছেন, এরকমটাই ঠিক? পুরোপুরি যেহেতু প্রমাণ করার সুযোগটা কম, কিন্তু মানে আপনার ধারণা? হ্যাঁ, আমার ধারণা যে তারা চাইছে যে জোট হইলে ওদিকেই জোটটা হোক। তারা যে জামাতের হয়েই কাজ করতেছে বা জামাত হয়ে যেতে চাচ্ছে, বিষয়টা এরকম না। হয়তো বা তারা চাচ্ছে যে এনসিপিটাকে তাদের ওই জামাতের সাথে জোটটা হোক, এই ধরনের একটা টেন্ডেন্সি তাদের মধ্যে থাকে। যেমন আমি একটু ক্লিয়ার হওয়ার জন্য একটু বোঝাই যে বিএনপি যখন গঠিত হয়, বিভিন্ন দল থেকে কিন্তু নেতাকর্মীদের নিয়ে আসা হয়েছিল, এবং অনেক বড় একটা অংশ ছিল আওয়ামী লীগ থেকেও এসেছিল। সেই লোকগুলো কিন্তু কখনোই আর আওয়ামী লীগের দিকে ফিরে যায়নি, ঠিক আছে? তারা বিএনপিতেই থেকেছে। এই কাজটা বাংলাদেশে মানে একটা দলই করে, এই যে বিভিন্ন জায়গায় লোক ঢুকানো এবং সেখান থেকে ইনফরমেশন গ্যাদার করা, সেখান থেকে এদিকে নিয়ে আসার চেষ্টা করা, সেখানে ম্যানিপুলেট করা, সেটাকে, এই যে কাজটা, এটা কখনো আমি অন্য কোনো দলকে করতে দেখি নাই আর কি। যেমন ছাত্রলীগের মধ্যেও ছিল এরকম অভিযোগ পাওয়া যায়। আমি এক্সাম্পল দেই না, আপনি দেখবেন যে রায়হান উদ্দিন নামে ডাকসুর একজন নির্বাচিত সদস্য আছে, যে এখন ডাকসুর যে সদস্য, তার বিরুদ্ধে কিন্তু অনেকগুলো অভিযোগ আসছে যে সে শিবির পরিচয় দিয়ে, মানে শিবির ব্লেম দিয়ে সে আক্রমণ করত, অথচ সে নিজে শিবির নেতা। এবং আপনি দেখবেন যে আমাদের যে ছাত্র সংগঠন, সেখানেও অনেকে ঢুকেছিল এবং ডাকসুর আগে আগে তারা পদত্যাগ করছে। অনেকে সাধারণ শিক্ষার্থী বেশে ছিল, তারা ক্যাম্পাসগুলোতে এমন একটা পরিবেশ, এইগুলো সবই পরিকল্পিত আমার মনে হয় আর কি। তারা দীর্ঘ সময় ধরে এটা প্ল্যান্ডভাবেই আগাইছে, আমার কাছে এরকমই মনে হয়। যেমন ধরেন, বলা হইলো কি, ডাকসু হওয়ার আগে বলা হইলো যে কোনো লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন এক্সিস্ট করতে পারবে না, কোনো ছাত্র রাজনীতি থাকবে না। মিছিল হয়ে গেল, বহু বড় বড় মিছিল হয়ে গেল ক্যাম্পাসগুলোতে, সাধারণ শিক্ষার্থীদেরকে বোঝানো হইলো যে দেখো, তোমরা যদি আবার রাজনীতি ফেরত আসে, তাহলে কিন্তু আবার গেস্টরুম গণরুম ফেরত আসবে, এই যে অত্যাচার হবে, নির্যাতন হবে, এই বলে বলে প্রত্যেকটা হলে হলে লিড দেওয়া হইলো, যে যেই সাধারণ শিক্ষার্থী সেজে আর কি। পরবর্তীতে দেখা গেল ওই সাধারণ শিক্ষার্থীগুলাই শিবির নেতা। মানে ইটস এ বিট্রেয়াল, যে সাধারণ শিক্ষার্থীদের সাথে বিট্রে করা হইলো। এবং একটা বিষয় খেয়াল করবেন যে জুলাইয়ের পরে, না, যদি বিট্রেয়ালই হয়, তারা শিবির হিসেবে ওপেন হয়ে গেল, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন, এখানে তাহলে শিবিরের প্যানেল কেন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল? তখন তো তারা ওপেন হয়ে গেছে। না, ওপেন হয়ে গেছে সেটা আপনি তো ইলেকশনে আগে দিয়ে না ওপেন হলো, আমি পুরোটা টাইম ফ্রেমের কথা বলতেছি, কিভাবে একটা পরিস্থিতি তৈরি করা হয়, কিভাবে ওখানে তো অন্য দলগুলো ঠিকমতো ফাংশন করতে পারে না। যখন আপনি বললেন যে ক্যাম্পাসে লেজুর ভিত্তিক কোনো ইয়া হবে না, অথচ এখন দেখেন যে সারা দেশে তারাই গিয়ে ভোট চাচ্ছে, তাই না? আমি আরেকটা জিনিস এখানে খেয়াল করবেন যে জুলাইয়ের পরে কি ঘটনাটা ঘটছে। আমি দেখি যে সোশ্যাল মিডিয়াটাকে এক প্রকারে নিজেদের কুক্ষিগত করে ফেলা, একদম প্ল্যান্ড ওয়েতে। ডাকসুতেও এটা আমরা খেয়াল করছি, যে ধরেন এই যে মাইক্রোফোন লাগানো, কোনো একটা প্রার্থীর মাইক্রোফোন লাগানো, আমি সম্ভবত এটা উমামার সাথে হয়েছে, কথা বলতেছে, ওইটা রেকর্ড করে ছাড়িয়ে দিচ্ছে। আবার আবির দেখা গেছে যে ছাত্রদলের যে ক্যান্ডিডেট ছিল, সে দেখা যাচ্ছে যে আপনার ইয়াতে ঢুকতেছে,
বোর্ড ভিজিট করতে ঢুকতেছে, তখন এটাকে একটা ফ্রেমিং করে ছেড়ে দিল সকাল সকাল, সাথে সাথে এটা ভাইরাল করে দিল। শত শত মোবাইল জার্নালিস্ট তারা, আমার কাছে মনে হয়েছে যে এগুলা রেডি ফর দ্য, যে এই ধরনের ন্যারেটিভ তৈরি করে, এই যে হেঁটে যাচ্ছে, এই যে মেয়েদের সাথে কথা বলতেছে, এটা সেটা এক প্রকার ফ্রেমিং করা, আর বিপক্ষ পার্টিকে একরকম ফ্রেমিং করা, যেটা এখনকার জাতীয় রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াইছে। এখনই আপনি দেখবেন যে শত শত ভিডিও যে ভোট নিচ্ছে, অনলাইন ভোট, যেখানে 50 জন ভোটারের মধ্যে 30 জন বলতেছে জামাতকে ভোট দিবে, 20 জন বলতেছে, 10 জন বলতেছে বিএনপিকে ভোট দিবে, 5 জন মন্তব্য করে না, 5 জন অন্য দলকে। এইরকম 100 মানে শয়ে ভিডিও আপনার ফেসবুকে ছড়ায় যাবে, এবং একটা নেগেটিভ তৈরি করা যায়, দেখো আমরা ক্ষমতায় আসতেছি। এটা ডাকসুতে হয়েছে, জাকসুতে, সাধারণ শিক্ষার্থীদের সাথে এটা হয়, জনগণের সাথে এটা হয়। আসলে জুলাইয়ে ভূমিকা ছিল ওদের, আমি স্বীকার করি সেটাকে, এবং সকল দলের সকল মতের মানুষের ভূমিকা ছিল, কিন্তু যে রাজনৈতিক কৌশলটা তারা গ্রহণ করে, যে রাজনৈতিক প্যাটার্নে তারা রাজনীতি করে, ছাত্র শিবির বলেন, জামাত বলেন, এটা খুবই নোংরামি এবং মুনাফিকি। এটাই আমাদের মনে হয়েছে, যে আমার কাছে মনে হয়েছে এনসিপির যে নতুন একটা দল হয়ে ওঠার যে প্রক্রিয়া, সেটাকে চরমভাবে এটা বাধাগ্রস্ত করছে। জি, ধন্যবাদ। ডক্টর স্নিগ্ধা, আপনি কিছু বলতে চাচ্ছিলেন বোধহয় মাঝখানে। হ্যাঁ, আমি যেটা মানে শুনছিলাম দেখে আমার কাছে মানে অ্যাজ এ অবজার্ভার হিসেবে বলি, মানে এই পলিটিক্সটা আমার কে আমরা বলি হচ্ছে কোভার্ট পলিটিক্স, মানে আপনি এটা হিডেন একটা জায়গা নেবেন, এবং এটা সাধারণত মানুষ করে কখন? সাধারণত মানুষ করে পজিটিভলি, আপনি যদি বলেন যে ওয়েল ইউ ওয়ান্ট টু এক্সপ্লোর সামথিং, আমরা যে বলি ইনভেস্টিগেটিভ জার্নালিজম, আপনি যখন ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন তখন কি করেন? আপনি বলেন না, কিন্তু আপনি একটা হিডেন ক্যামেরা নিয়ে যান, আপনি ভিডিও করেন, এরকম কিছু, আপনি আপনার আইডেন্টিটিকে কভার করছেন, আপনি এটা বলছেন। তো আপনি খেয়াল করে দেখবেন, আমি এই যে মানে যারা বের হলো মানে 5ই আগস্টের পরে, এটা তো তারা নিজেরাই বলছেন যে একটা বিশাল গ্রুপ ওই সময় তারা ছাত্রলীগের ছিল, এবং এই যে ছাত্রলীগের মধ্যে যখন ছিল তখন তাদের বক্তব্য ছিল হচ্ছে যে তারা প্রাণের ভয়ে বা প্রাণনাশের ব্যাপার এটা। কিন্তু আমি আপনাকে এটা অ্যাসুরেন্স দিতে পারি, মানে এটা আমি অ্যাজ এ রিসার্চার বলছি, আপনার এরকম হয়তোবা অলরেডি বিএনপির মধ্যেও আপনি দেখবেন যে প্রচুর অ্যাকচুয়ালি তারা মননে এবং চেতনায় মূলত বাংলাদেশ জামাত ইসলামের লোক, কিন্তু তারা ওখানে খুব মানে তাদের নেতা হিসেবে হয়তোবা ইতিমধ্যে সেখানে চলে গেছে। আবার দেখবেন নুরুল কবির বলছিলেন, এবং আমি ওনার সাথে একমত, নুরুল কবির এবং সম্ভবত নেত্রা নিউজের তাসলিম কলিমুলিও বলছিলেন যে কিছু দল আপনার আছে যারা আইডেন্টিটি যখন এক্সপোজ হয়ে যায় তখন তো আপনি তাকে দিয়ে নতুন করে এই করতে পারবেন না, যখন এক্সপোজ হয়ে যায় তখন তারা একটা পার্টি ফর্ম নেয়, যেমন মনে করেন এবি পার্টি, যেমন মনে করেন এখন তো এনসিপি, তো জামাত ইসলামের অনেকগুলো এরকম পার্টি আছে, পার্টি 1, পার্টি 2, পার্টি 3, পার্টি 4। আমি বললাম যেমন আমি কিন্তু দুটো নাম রেফার করেছি, মানে এটা আমার স্টেটমেন্ট না, হ্যাঁ, আমি দুটো নাম রেফার করেছি, হ্যাঁ, যে মনে করেন এরকম কিছু দল তৈরি করছে, মানে যখন আপনি এক্সপোজ হওয়া শুরু করছেন। আচ্ছা, এই যে পুরো প্রক্রিয়াটা, এইটাকে আসলে স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট বলে না, এইটাকে যেটা বলে, যেটা সে ওর ভাষায় বলছিল, মানে এখানে যেটা হচ্ছে আপনি দুটো জিনিস করছেন। প্রথম যেটা হচ্ছে আপনি যে দলটিতে ঢুকছেন, যে মানুষটার কাছে যাচ্ছেন, সে আসলে কেন হয়, আমি ওই অ্যানালাইসিসটা দিতেছি, তার তো ওই যে একটা হিস্টোরিক দায় বলেন বা খুব রাইটিস্ট হওয়ার কারণে তার তো গ্রহণযোগ্যতা নেই। সে একটা স্ট্র্যাটেজি এই জন্য করে যে অমুক দলে যাওয়ার মধ্যে দিয়ে সে ওই দলের ভেতরে কিছু মানুষকে ইনফ্লুয়েন্স করে, কিন্তু কিছু প্রক্রিয়াকে ইনফ্লুয়েন্স করে, যে যখন যে দলে যায় সে এবং আনফর্চুনেটলি আমাদের যখন কোনো দল ক্ষমতায় যায়, যেমন মনে করেন আপনাকে মনে করে দিই, এই যে হেলমেট লিগ, আমরা অজস্রবার হেলমেট লিগ নিয়ে কথা বলেছি সুশীল বারবার, এবং আমরা জানতে চেয়েছিলাম এরা কারা, কিন্তু তৎকালীন এরা তাদেরকে ছাত্রলীগ বলে আগলায় নিছে। আমি এই কথাটা সচেতন করতে পারি, আমি একটু বিচলিত হব না, আমি যেটা বারবার বলছি যে কালকে এই যেই দলই ক্ষমতা আসুক, যদি এরা না আসে, অন্য যে কোনো দল, সেখানেও কিন্তু এরকম লোকজন থাকতে পারে। হয়েছে কি, আমি এটাও জানি, এই সব পলিটিক্যাল সংগঠন বাদ দেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমি বলছি, সাংস্কৃতিক সংগঠনের মধ্যেও তারা আছে, এটা তাদের এমন হিডেন স্ট্র্যাটেজি। কিন্তু থাকতে সমস্যা কোথায়? আসছি, সাংস্কৃতিক সংগঠনের জন্য তারা এই জন্য নাই, সাংস্কৃতিক চর্চাগুলোকে তারা প্রমোট করবে। সাংস্কৃতিক সংগঠনে তারা এই জন্য আছে, সাংস্কৃতিক চর্চাকে তারা কিভাবে নেতিবাচকভাবে উপস্থাপন করে
পাবলিক এবং জনপরিসরে সেই সংস্কৃতিকে আপনার একটা অপসংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠা করবে। সমস্যাটা ঠিক এখানে। আমি কি বুঝাতে পারছি আপনাকে? আপনি ওই দলে থাকা, ওই সাংস্কৃতিক চর্চা করা, এটা কোনো সংকট না তো। সংকট হচ্ছে তখন যখন আপনি ওই সংগঠনগুলোতে ঢুকে ওই সংগঠনের যে তরুণ আসছে, যে যারা কিছু আসছে, তাদেরকে যখন আপনি মিসগাইডেড করেন, এটা তো সংকট, তাই না? সংকট হচ্ছে তখন যখন ওই সংগঠনের মধ্যে আপনি এমন একটা ঘটনা, যেটা ও বলছিল ফ্রেমিং, মানে আপনি লিটারালি ফ্রেমই করছেন, এবং সেক্ষেত্রে তার যেমন প্রধান টার্গেট থাকে। আমি দেখে এটাও খুব দুঃখজনক যে আপনি খেয়াল করে দেখেন, এই যে এনসিপির কতগুলো মেয়ে তাদের ওখানে গেছে, একটু অবজার্ভ, আমি জানি এই মুহূর্তে কথাটা খুব শোনাবে, হীন শোনাবে, কিন্তু একসাথে যে এতগুলো মেয়ে বের হয়ে আসলো, তাদেরকে তারা ফিট ইন করে না। খেয়াল করে দেখেন, তারা ফিট ইন করে না রাইটিস্টের ইসের মধ্যে, কিন্তু যারা ফিট ইন করে তারা ঠিকই থেকে যাবে। মানে আমি এটা আপনাকে ভবিষ্যৎবাণী করলাম, মানে তাদের যে ইমেজ তৈরি করতে চাচ্ছেন তারা। তো আমি যেটা বলছি যে তারা খুব স্লোলি 52 বছর থেকে শুরু করে এই স্ট্র্যাটেজিটা তারা নিয়েছেন। এবং এই কথাটা আমি আজকে না, যখন জামাত ইসলামকে আন্ডারগ্রাউন্ড করা হয় তখন আমি বলেছি যে এটার পরিণতি তারা ওই জায়গায় যাবেন, যেতে হবেই তাদেরকে, কারণ আপনি সামনে আসতে দিচ্ছেন না। তো এই কভার্ড যে পলিটিক্সটা, এই কভার্ড পলিটিক্সের সবচেয়ে ভয়াবহতাটা কোথায় হয়েছে দেখেন, 5ই অগাস্টের পরে আমরা কেউ কখনো কল্পনাও করি নাই যে হাসিনা চলে যাবার পরে আমরা বসে বসে মেয়ে মানুষের পোশাক নিয়ে আলাপ করবো। আই এম ভেরি সরি টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, আন্ডার ইন আওয়ার ওর্স ড্রিম আমরা কেউ ভাবি নাই যে আমাদের মেয়েরা তারা করবে কিনা সেটা নিয়ে আলাপ হইতে পারে। আমাদের কখনো আলাপ মানে ভাবনার মধ্যে আসে নাই কখনো কোথায় নাটক হবে, কোথায় কোন সিনেমা হবে, সেগুলো বন্ধ হয়ে যেতে হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে। এই যে কথাগুলো আপনি আমাকে বলছেন যে সমস্যা কি, কোনো দিন ভাবি নাই ওস্তাদ আলাউদ্দিন খাঁর অনুষ্ঠান হতে যাবে, সেইখানে সেই অনুষ্ঠানও বন্ধ হয়ে যাবে। উই নেভার থট দ্যাট। আমরা ভেবেছিলাম নয়া রাষ্ট্রের বিষয় নিয়ে আলাপ করব। কোথায় সেই নয়া রাষ্ট্র কোথায় চলে গেছে? আপনি এই যে সর্বশেষ ডেইলি স্টার, প্রথম আলো, উদীচী এবং ছায়ানট, ঠিক আছে, ইট ইজ ভেরি স্যাড। আমি খুবই দুঃখ নিয়ে বলছি, ওনার সাবেক যে দল, সেই দলেরই তো একজন স্পষ্ট করে ফেসবুকে বার্তা দিয়ে দিল, একদম বার্তা দিয়ে দিল যে আজকে যদি পরের দিন তো আপনার ছায়ানট এবং উদীচীর হামলাটা তো হয়নি, তো ওনাদের এনসিপির একজন নেত্রী বার্তা দিয়ে দিল যে এখন যদি আজকে ছায়ানটির সাথে এরকম হতো, হাদি হত্যার পরে, কিন্তু বুঝেন, কিন্তু হাদি তো খুব সেন্সিটিভ টপিক, ভেরি সেন্সিটিভ এবং ভেরি আনফর্চুনেট, এবং এটা কোনোভাবে মানা যায় না। তো এই যে দিয়ে দেওয়া, তাহলে এখন আমি আপনাকে প্রশ্ন করি যে উদীচীর উপরে যখন হামলা হয় সেটা কিন্তু হিস্টোরিক হামলা, এটা আমরা সবাই জানি, কারণ এটা একদিন হয় না, বারবার হয় এবং অনেক কিছু নিয়ে হয়। তো এটা তো একটা ম্যাস পরিকল্পনার অংশ। তাহলে ওই পরিকল্পনার অংশ হিসেবে আপনি যেই তরুণ, যার কোনো যোগাযোগ ছিল না, তাকে ব্যবহার করে ফেললেন না। আপনি যে আমাকে বললেন সংকটটা কোথায়, তো তারা যেটা করছে যে বিভিন্ন জায়গায় যখন তারা এন্ট্রি করছে, সেই স্পেসের মানুষগুলোকে তারা ম্যানিপুলেট করছে এবং তাদেরকে তারা এমনভাবে ব্যবহার করছে। আমাদের দৃশ্যপটে আমি কিন্তু এনসিপির যে নেত্রী কথাটা লিখেছেন, আমি কিন্তু তার প্রতি আমি সমবেদনা প্রকাশ করছি, বিকজ আমার মনে হয়েছে ইদার সে অনেক বোকা, সরি টু সে, অর তার ব্রেনটা ওয়াশড হয়ে গেছে, দুটার একটা। আমার বক্তব্য হচ্ছে যে আপনি যে এইভাবে মানুষকে ম্যানিপুলেট করেন, অথবা গ্রিড কার নাই, যে আওয়ামী লীগ করে তার নাই, যে বিএনপি করে তার নাই, তাহলে অবশ্য তাদেরও আছে। জামাত ইসলাম এখানে বলছে যে বিএনপি চাঁদাবাজি করে, বৈষম্য বিরোধী এনসিপি, এরা কতগুলো চাঁদাবাজি করে, কতগুলোই দেওয়া সম্ভব, তাদের সাথে জোট করলো কিভাবে? মানে তাদের সাথে আপনি জোট করলেন কিভাবে? অভিযোগ কি নেই? তাহলে এই যে এত অভিযোগ করা, মিথ্যা কথার ঝুড়ি নিয়ে আপনি বসে যাওয়া, মানে মনে করেন আমি একদম নাম ধরেই যদি বলতে চাই তাহলে নাম ধরেও বলা সম্ভব। জামাতে ইসলামের কতজন প্রার্থী কী পরিমাণ মিথ্যা কথা বলেন। হ্যাঁ, মানে আমি তো নিজেই অবাক হয়ে যাই। সম্প্রতি আপনার আলাপে যদি এখন আসে যে যতজনের টাকা পয়সার আলাপ হয়েছে, ওটা শুনে তো আমি নিজেই ভাবলাম এত বড়লোক হয়ে গেলাম, তাদের অনেকের আয় থেকে আমার আয় বেশি, কিন্তু আমি নির্বাচন করতে পারবো না। বাস্তবতা হচ্ছে এটা। তো এই যে পুরো ম্যাসাকার চরিত্রটা, এটা আসলে আমাদের জন্য দুঃখজনক। ধন্যবাদ। মীরা আরশাদ, আপনার কাছে আসতে চাই, যেহেতু রেজওয়ানা করিম স্নিগ্ধা একটি বিষয়, হাদির বিষয়টা আনলেন, এই জায়গাটায় আমার একটা জানার ছিল যে আজকে ছাত্রদলের পক্ষ থেকে একটা সন্দেহ প্রকাশ করা হয়েছে যে ইনকিলাব মঞ্চের যেই ধারাবাহিক আন্দোলন চলছে, এটার বিরুদ্ধে এই আন্দোলনটা একটা পেছনে একটি দেশবিরোধী চক্রান্ত বা ষড়যন্ত্র থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে ছাত্রদল। আপনার কি মনে হয়, আসলেই কি সেরকম কোনো কিছু থাকতে পারে?
আচ্ছা, আমি এটাতে আসবো যদি একটু সময় থাকে। আমি আরেকটা জায়গা থেকে শুরু করতে চাই, পরে এখানে আসবো আর কি। দেখেন, আমরা যখন ইউনিভার্সিটির ছাত্র, আওয়ামী শাসন আমলে আমরা এমন দেখেছি যে আমাদের গেস্ট রুমে শিবির ব্লেম দিয়ে আমাদেরই এক বন্ধুর পায়ের যে হাড্ডি, দুই পায়ের দুই হাড্ডি ভেঙে ফেলা হয়েছে রড দিয়ে পিটায়। এবং সেইটা পরবর্তীতে জানা গেল সে বন্ধু আসলে করে ছাত্রদল। সূর্য সেন হলের একটা ঘটনা বলতেছে। মানে শিবির ব্লেম দিয়ে আসলে সারা দেশে অনেক বেশি অত্যাচার নির্যাতন হয়েছে, এটা আমি স্বীকার করি। এবং মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি এক প্রকারের আমাদের একটা অংশের, সমাজের একটা অংশের মানুষের, প্রোগ্রেসিভ অংশের মানুষেরই দেখছি যে এক প্রকারের হেয় করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এই ধরনের মাদ্রাসা শিক্ষার্থী বা শিবির করে বা এই পুরো ব্যাপারটার প্রতি এক প্রকারের মানে আমার মনে হয়েছে এটা একটা আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ আছে এখানে। আবার অন দ্য আদার সাইড, প্রোগ্রেসিভ অংশের মানুষজনের ব্যাপারে এই অংশের মানুষের একটা ভুল ধারণা আছে, ফ্রেমিং আছে। এই নাস্তিক এবং আল্লাহ রসুলে বিশ্বাস করতেছে না, এটা হয়েছে ওইটা হয়েছে। এই দুইটা অংশের যে ইন্টারনাল যে সমস্যাগুলো বা এই দুইটা অংশের মধ্যে যদি সমঝোতা না হয়, আমার মনে হয় এটা চলতে থাকবে, এই ফাইটটা, এই ইয়াটা চলতে থাকবে। তো আশা করব সামনের দিনে এই যে অবিশ্বাসের জায়গাগুলো দুইটা অংশের মানুষের মধ্যে এটা কমে আসবে এবং সবাই মিলে দেশটাকে, আমরা যেই কারণে জুলাই অভ্যুত্থান হইলো, এতগুলো মানুষ জীবন দিল, এবং হচ্ছে যে আমি অনেককে চিনি যারা এখনও শরীরের ভিতরে বুলেট নিয়ে ঘুরতেছে, অনেকে আছে সারা দিন সে অন্ধকার দেখে, দিন রাত, কারণ তার দুইটা চোখই অন্ধ। অনেকে তো শহীদই হইল 1400-র বেশি আমরা বলি আর কি। তো এই মানুষগুলোর প্রতি নিজেদের দায়বদ্ধতা থেকে আমি বলবো যে এই দুইটা অংশের মানুষকে, পাশাপাশি অন্যান্য দল এবং মতের মানুষকে একসাথে বসে এই যে ফেয়ার গেম খেলা, ফেয়ার প্লে করা আর কি, নোংরামি না করা, চতুরতা না করা, চালাকি না করা, ভণ্ডামি না করা, মোনাফিকি না করা, এগুলো না করে একসাথে মিলে কিভাবে, হ্যাঁ আপনি আপনার পয়েন্টটা প্রেজেন্ট করেন, আপনার যে পরিকল্পনা, আপনার যে দেশকে নিয়ে ভাবনা, সেটা উপস্থাপনা করেন, জনগণের সামনে তুলে ধরেন, দেন জনগণ সিদ্ধান্ত নেক যে আপনাকে সে ভোট দিবে, আপনার পক্ষে থাকবে না হচ্ছে যে অন্য পক্ষে থাকবে। এই ফেয়ার গেমটা বাংলাদেশে হওয়াটা জরুরি এবং আমি সকল পক্ষকে আহ্বান জানাবো যে এই দিকে যেন আমরা যাইতে পারি। হাদির বিষয়টা যেটা আসছে যে খুবই দুঃখজনক কিন্তু সত্য যে শুরু থেকেই হাদির ঘটনাটাকে একদিকে ঠেলে দেওয়ার একটা চিন্তা হয়েছিল, কিন্তু চেষ্টা হয়েছিল। এটা ছাত্র শিবিরের সভাপতি শুরুর দিকেই এটা মির্জা আব্বাসের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। পরে সে সরি বলছে কিনা আমি জানি না, কারণ সেটা তো প্রমাণিত না। কারণ আপনি একটা ঘটনা ঘটলো, সেটা কারা ঘটাইলো, কেমনে ঘটলো, আমরা যদি এটা ক্লিয়ার পিকচারটা না পাই, সেটাকে একদিকে ঠেলে দেওয়া। এবং হাদি কিন্তু কোনো একটা দলের ছিল না, সে কিন্তু সবার হয়ে কথা বলতো, সব দলের ক্রিটিক করতো এবং হচ্ছে ভারতীয় সাম্রাজ্যবাদের বা আমাদের প্রতি যে আগ্রাসন, সেটার এগেনস্টে সে সর্বোচ্চ বেশি কথা বলেছে। সো এটা তো সবার ইস্যু এবং ওনার ব্যাপারে তো আমাদের প্রত্যেকের হৃদয় কাঁদে বা প্রত্যেকে খুবই ব্যথিত হয়েছে। আমি দেখিই নাই যে কেউ হাদির এই ঘটনায় মর্মাহত হয় নাই বা তার বিচার চায় না, সেটাই স্বাভাবিক। তবে আপনি যেটা বললেন যে ছাত্র দলের যে সংখ্যার জায়গাটা, আমার মনে হয় সেটা হইতেও পারে। আমিও এই সংখ্যা রাখি যে এই হাদির ঘটনাটাকে কেন্দ্র করে সেটাকে নিয়ে হয়তো বা অনেক রকম রাজনীতি করা হইতে পারে বা অনেক রকম দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হইতে পারে, আমি সন্দেহ পোষণ করি। কিন্তু যেহেতু প্রমাণিত না বা হচ্ছে ওই ধরনের স্পেসিফিক কোনো ইনফরমেশন নাই, সেক্ষেত্রে আমার স্ট্যান্ড এই ক্ষেত্রে নিউট্রাল আর কি। না, কিন্তু যেভাবে ধরেন শাহবাগে জমায়েত হচ্ছে রেগুলার এবং লাগাতার অবরোধ এরকম চলছে, যদিও সরকারের পক্ষ থেকে শুরুতে একটু আমার কাছে মনে হয়েছে একটু স্লো, কিন্তু পরের দিকে কিন্তু তদন্ত কার্যক্রমটা বেশ গতি পেয়েছে সব দিক থেকে। তারপরও কেন তারা আস্থা পাচ্ছেন না, কি দাবিতে তারা ওইখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সেই জায়গাটা মাথায় রেখে হয়তো বলেছেন। আচ্ছা, এটা একটা কথা বলি। দেখেন, জুলাই অভ্যুত্থানের সামনের সারির একজন নেতা হাদি, এবং এইভাবে দিনে দুপুরে ব্রুটালি কিল করা হইলো এবং এরপরে এতদিন হয়ে গেল একটা ভালো ক্লিয়ার পিকচার সরকারের জায়গা থেকে দিতে পারে নাই। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তা তো লজ্জায় পদত্যাগ করার কথা, সে পদত্যাগ করবে না, তাকে তো অনেকভাবে ফোর্সও করা হয়েছে, সেটাও করে না। হয়তো সরকারের হাতে অল্টারনেটিভ নাই, নাও থাকতে পারে, আমি জানি না কি হয়েছে সেখানে। এটা তো টোটাল ফেলিওর
যে হাদির হত্যাকাণ্ডটাকে এতদিনও একটা ক্লিয়ার পিকচার দিতে না পারা। অ্যাটলিস্ট কিভাবে হয়েছে, কারা করছে, পিছনে কারা, আপনি অ্যারেস্ট করতে না পারেন, এই পিকচারগুলো তো ক্লিয়ার করবেন। তাহলে সমাজে এই যে বিভিন্ন ঘটনা বিভিন্ন দিকে ঠেলে দেওয়ার চেষ্টা, বা নির্বাচনকে পর্যন্ত অনেকে বলে যে নির্বাচন হইতে পারবে না, এই ধরনের বিষয় আলাপ আসছে, এরকম কথা হ্যাঁ এরকম কথা আসছে। কিন্তু এই জিনিসগুলো তো হইতো না যদি আপনি সেটা করতে পারেন। দেখেন শাহবাগ মোড় যখন আটকায় দেয় জনদুর্ভোগ হয়, কিন্তু যে পরিমাণ ইমোশনের জায়গাটা তৈরি করছে হাদি, সেটা আসলে খুব বেশি অস্বাভাবিক না আর কি। এটাকে পুরোপুরি সন্দেহ করাটা আমার কাছে মনে হয় যে ঠিক হবে না। কারণ আপনি সরকারের জায়গা থেকে সিকিউরিটি এনশিওর করতে পারবেন না। আপনি সরকারের জায়গা থেকে এরকম একটা ঘটনা করার পর হাদি যেটা বলছে যে আমাকে যদি মাইরাও ফেলা হয় আমাকে সুষ্ঠু বিচার করবেন, সেটাও আপনি তার করতে পারতেছেন না। সো এখানে রাগের ক্ষোভের বহিঃপ্রকাশ হবে, এটাই খুব স্বাভাবিক। তবে আমি বলবো যে সরকারকে সর্বোচ্চ চাপ দেওয়া যাইতে পারে, কিন্তু আমরা যেমন একই সাথে একটা ট্রানজিশনের ভিতর দিয়ে যাচ্ছি এবং নির্বাচনের দিকে যাচ্ছি, সেটাকেও একটু মাথায় রাখা উচিত বলে আমি মনে করি। জি, ধন্যবাদ। আমরা আজকে এখানেই শেষ করবো, আমাদের সময় শেষ। দর্শক, দেশব্যাপী শৈত্যপ্রবাহ চলছে, কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, দিনের বেলা রোদের দেখা মিলছে না। এই অবস্থায় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ে, বিশেষ করে শিশু ও বয়োবৃদ্ধরা বেশি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা তাই সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। সবাইকে এ বিষয়সহ সব বিষয়ে সাবধানতা অবলম্বন করা এবং সতর্ক থাকার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এনটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।